একা স্বপ্নের নায়ক। নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়িয়ে ভ্রুকুসকে জিজ্ঞেস করে ডাক্তার প্রীতি। এভাবে আপনার হুমড়ি খেয়ে আমার বুকের ওপরে আছড়ে পড়া ফুলের বৃষ্টি, স্পিকারের মিউজিক, এই সব কিছু তো আপনি করেছেন আমার কাছে নিজের ভালোবাসা প্রকাশের জন্য, তাই না? অতিরিক্ত রাগে ডাক্তার প্রীতির মাথাটা ফেটে যাচ্ছে। সে দাঁত কটমট করে বলে, আমি আপনার বুকে আছড়ে পড়িনি, কিছু একটাতে স্লিপ কেটেছি। বলেই সে মেঝেতে সেই জিনিসটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে অর্ক মার্বেলগুলো সরিয়ে ফেলেছে। অর্ণব মুচকি হেসে বলে, কেন শুধু শুধু মিথ্যা বলছেন? আমি তো আগেই বলেছি আমার কোনো আপত্তি নেই। তবে গতকালের ঘটনার পরে একটু রেগেছিলাম, কিন্তু এখন আপনি এত সুন্দর করে প্রপোজ করলেন যে আর সেই রাগ নেই। আরে আমি আপনাকে কেন প্রপোজ করতে যাব? এটা তো আরশি বলতে গিয়েও থেমে গেল ডাক্তার প্রীতির কারণে। ইতিমধ্যে আরশি কানে ধরে তার দিকে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে তাকিয়ে ইশারায় বলছে, প্লিজ এবারের মতো বাঁচিয়ে দাও, এরপর থেকে তোমার সব কথা শুনবো। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজের মাথাটা ঠান্ডা করে ডাক্তার প্রীতি অর্ণবের দিকে তাকিয়ে বলে, দেখুন মিস্টার অর্ণব, আপাতত এখানে কি ঘটেছে তা আমি আপনাকে খুলে বলতে পারছি না। তবে একটা কথা আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি, আমি মরে গেলেও আপনার মতো ব্রয়লার মুরগিকে বিয়ে করব না। ডাক্তার প্রীতির কথাটি শুনে উপস্থিত সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অন্যদিকে ডাক্তার প্রীতি রাগ চোখে একবার অর্ণবের দিকে আরেকবার আরশির দিকে তাকিয়ে ইশারা করে ফোঁসফোঁস করতে করতে নিজের ঘর থেকে পা বাড়ায়। মাহের এসব দেখে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, বাড়িতে নয়, আস্ত একটা চিড়িয়াখানা। অর্ণবকে যাতে অস্বস্তিতে পড়তে না হয় তাই নির্জনাও নীরবে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে আবারও নিজের আত্ম অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ায় অর্ণবের পরিণতি কিছুটা দেবদাসের মতো হয়ে যায়। সরি, প্লিজ আর রাগ করে থেকো না। আরশির কথায় ডাক্তার প্রীতি অর্কর দিকে তাকিয়ে বলে। কি হলো, তুমি সরি বলবে না? অর্ক কিছুটা থতমত খেয়ে বলে, আমি কেন বারণ করব? আমি কেন সরি বলবো? আমি কি করেছি? ধমকের স্বরে ডাক্তার প্রীতি বলে, কি ভেবেছো আমি তোমার পকেটে মার্বেলগুলো নোটিস করিনি? আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা তোমার চাল। নির্লিপ্ত গলায় অর্ক বলে, হ্যাঁ তো, মার্বেলগুলো আমি রেখেছিলাম যাতে আমার বউ আমার বুকে আসে, কিন্তু তুমি আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিয়েছো। সরি তো তোমার বলা উচিত। তাই বুঝি আমার সরি বলা উচিত? ঠিক আছে, আমি মিস্টার অর্ণবকে গিয়ে বলি যে আপনার ভাই নিজের বউকে জড়িয়ে ধরার ইচ্ছে হয়েছিল, তাই সে মেঝেতে মার্বেল ছড়িয়ে রেখেছিল। না না, এমন করো না প্লিজ। আচ্ছা, আমি কথা দিচ্ছি আর এরকম হবে না। এরপর থেকে যা করবো সব বেডরুমের ভেতরে করবো। অর্কর কথায় আরশি তাল মিলিয়ে বলে, একদম, আমিও মাহেরকে এবার প্রপোজ করার সময় খেয়াল রাখবো যাতে তুমি ফেস না। আরশির কথাটা শুনে অর্ক চোখ ছোট ছোট করে বলে। তুমি মাহেরকে প্রপোজ করবে মানে? আরশি খুব গর্বের সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, মানে হলো আমি মিস্টার মাহের হুদাকে ভালোবাসি, সে তোমার হবু পঞ্জামী। আরশির কথা শুনে অর্ক হাঁ হাঁ করে হেসে বলে, বোন জামাই? সিরিয়াসলি? তোমার মতো আলুর বস্তাকে মাহের হুদার মতো তোমার মতো আলুর বস্তাকে মাহের হুদার মতো হ্যান্ডসাম হাল্ক কেন বিয়ে করবে? অন্য সময় অর্ক আরশিকে আলুর বস্তা বললে সে ঝগড়া করত, কিন্তু আজ তার খানিকটা মন খারাপ হয়। কিন্তু সেটা সে অর্ককে বুঝতে না দিয়ে গাল ফুলিয়ে বলে, আমি মোটা না, আমি একটু বেশি কিউট। অর্ক তখনও হেসে বলে, হ্যাঁ, যেমন অর্ণব ভাইয়া ব্রয়লার মুরগি না, একটু বেশি ফর্সা। তুমি জানো ভাইয়া ছোটবেলায় অতিরিক্ত ফর্সা আর মোটা ছিল, সেজন্য স্কুলের বাচ্চারা ব্রয়লার বলে খ্যাপাতো। সিরিয়াসলি প্রীতি, তোমারও বেছে বেছে সেই নামটাই তাকে দিতে হলো। আরশি ডাক্তার প্রীতিকে উদ্দেশ্য করে বলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডাক্তার প্রীতি বলে, ও হ্যাঁ, এত কিছুর মধ্যে তো আমি ভুলেই গেছিলাম। তোমার আর ভাইয়ের ব্যাপারটা কি বলো তো? মানে অর্কর কথা না হয় বুঝলাম, সুন্দরী বউ দেখে সে প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তোমার আর ভাইয়ার লাইক আজ সেই কেন তোমাকে ওসব বলেছে? তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এরপর সে গতকালের সমস্ত ঘটনা বর্ণনা করে, যা শুনে দুই ভাই বোনের মাথায় জং ধরে যায়। অর্ক প্রশ্ন করে, ভাইয়ার কেন মনে হলো তুমি তাকে পছন্দ করো?
তোমাদের যতক্ষণ কথা হয় তোমরা শুধু ঝগড়া করো। এক্স্যাক্টলি, আমার প্রশ্ন কিন্তু সে তার কোনো জবাব দেয়নি। আচ্ছা, অর্ক প্রশ্ন করে। ডাক্তার প্রীতির এই কথার পরিপ্রেক্ষিতে আরশি বলে, জবাব দেয়নি কারণ তুমি তাকে ব্রয়লার মুরগি বলেছো, এতে তার ইগো হার্ট হয়েছে। তবে প্রীতি, একটা কথা, তুমি আমাদের বন্ধু হলে কিন্তু বেশ হবে। তুমি আমাদের বাড়িতে সারা জীবন থাকবে। অর্ক আরশির কথায় তাল মিলিয়ে বলে। আমারও তাই ইচ্ছে। ডাক্তার প্রীতি রেগে বলে, তোমাদের ইচ্ছে পূরণ করতে গিয়ে আমি নিজের লাইফ নষ্ট করতে দেবো নাকি? দুই ভাই বোন একত্রে বলে। কিন্তু কিন্তু না, এক্ষুনি বের হও। তখন ডাক্তার প্রীতির ফোনে তার মায়ের কল আসে। সে ফোনটা রিসিভ করার আগে দু ভাই বোনকে ইশারা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। মাহেরের জন্য কেকটার ডেকোরেশন শেষ করে ডাক্তার প্রীতির উদ্দেশ্যে আরশি বলে, আই এম না, অত্যন্ত দুঃখিত। আমার প্রথম রান্নাও তোমাকে খেতে দিতে পারিনি, আবার আজকের কেকটাও তোমাকে টেস্ট করাতে পারলাম না। ডাক্তার প্রীতি বিড়বিড় করে বলে। ভাগ্যিস করাওনি, এই জিনিস খেয়ে আমি বেঁচে থাকতাম কিনা সন্দেহ। এদিকে আরশি নিজের মতো করে বলতে থাকে, এরপর আমি তোমাকে প্রতিদিন এরকম টেস্টি টেস্টি খাবার রান্না করব। অর্ণবকে বিয়ে করার কথা শুনে ডাক্তার প্রীতির মুখটা বিরক্তিতে অন্ধকার হয়ে যায়। তোমার ভাইয়ের মতো সেলফ অবসেসড পুরুষ আমার টাইপের না। এমনকি আচ্ছা, তাহলে আমি তোমার টাইপ কি? আমার কেয়ার করবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে নিজের কাজ এবং অন্য সবার চেয়ে বেশি প্রায়োরিটি দেবে। সবচেয়ে বড় কথা, এমন কেউ যে আমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে। আর তোমার ভাই, তার জীবন একটাই জিনিস ইম্পর্টেন্ট, সে নিজে। আমাকে নিজের ভাবি বানানোর কথা। অর্ণব পানির জন্য কিচেনের দিকে আসছিল। তখনই ডাক্তার প্রীতি যখন তাকে অবসেসড বলে সেটা তার কানে যায়। তাই সে দাঁড়িয়ে বাকি কথাবার্তা শুনে নিজের হাতের মুষ্টি শক্ত করে নেয়। মাহের কেবল গোসল করে বের হয়েছে। সে অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই রুমের দরজা লাগানোর অভ্যাস তার নেই। তবে জহুরা মঞ্জিলে আসার পর তার রুমে কেউ নক না করে প্রবেশ করেনি, তাই এখানে আসা হতে গোসলের পর তোয়ালে পেঁচিয়েই বের হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এখন বের হতেই সে একটা অস্বস্তিকর মুহূর্তের মধ্যে পড়ল। তার সামনে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকে, তাকে দেখছে আরশি। দেখছে বললে ভুল হবে, চোখ দিয়ে এক প্রকার তাকে গিলে খাচ্ছে। আর একটু হলেই যে তার মুখ থেকে লালা বের হয়ে যাবে, সেই ব্যাপারে নিশ্চিত হয়েই বলা যায়। এদিকে আরশি কেবলই কেকটা বেড সাইডে রেখেছে। তখনই দরজা খোলার শব্দের পিছনের দিকে ফিরে তাকিয়ে মাহেরকে দেখে। মাহেরের তামাটে বর্ণের রোদে পোড়া শ্যামসুন্দর শরীরের দিকে তাকিয়ে সে নিজের দৃষ্টিকার ফেরাতে পারে না। মাহের অস্থির হয়ে নিজের কাপড় খুঁজতে থাকে। সে এতটাই অস্বস্তিতে পড়ে যে ভুলেই যায় বিছানার উপরেই তার কাপড় রাখা হচ্ছে। যাই হোক, অবশেষে সেগুলো খুঁজে পেয়ে কোনো রকমে সেগুলো নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে যায়। প্রথম মাহেরের নিজের উপর সন্দেহ হচ্ছে। আয়নার দিকে খেয়াল করে দেখে তার গালে লালচে আভার সৃষ্টি হয়েছে। বিরক্ত হয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, শালা মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস? এই তোর পুরুষ মানুষ, ছি। আচ্ছা, বিরক্ত হয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে। এদিকে আর সে অস্থির হয়ে আছে। এখনো কেন বের হচ্ছে না? একবার রাজি হয়ে যাবে, বলে তাড়াতাড়ি বিয়ে করে নেব, তাহলে রোজ রোজ এমন দৃশ্য দেখে চোখ জোড়াতে পারবো। মাহের বের হয়ে গলা ঝাড়া দিয়ে আরশির দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ম্যাম, আপনি এত রাতে? কোনো প্রয়োজন ছিল কি? আরশি কোনো প্রকার ভনিতা ছাড়া বলে, আপনাকে আকারে ইঙ্গিতে লাস্ট কয়েকদিন ধরে অনেকভাবে বোঝাতে চেয়েছি, কিন্তু আপনি বুঝেও না বোঝার ভান করে থাকেন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কিচেনে যাইনি, অথচ আপনার জন্য রান্না করতে গিয়েছি, তাও আপনি আমাকে পাত্তাই দিলেন না। ইভেন আমি আমার দিকে চোখ তুলে তাকানো নেই। অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না, তাই সরাসরি বলছি আই লাভ ইউ। আপনাকে এখনই কোনো অ্যান্সার দিতে হবে না। বিকেল 4টায় আমাদের বাসার সামনের কফি শপটাতে আমি অপেক্ষা করব, তখনই আপনি নিজের ডিসিশন জানাবেন। আরশির বলা কথাগুলোতে মাহের এতটাই হতভম্ব হয়ে গেল যে সে নির্বাক হয়ে গেল। আপনার জন্য কেকটা বানিয়েছি।
বলেই আরশি কেকটা কাটতে শুরু করে, কিন্তু সেটা এতটাই শক্ত হয়েছিল যে কাটা যাচ্ছিল না। আরশি এতে বেশ লজ্জা পায়। পরিস্থিতি সামলাতে সে মাহেরের দিকে তাকিয়ে বলে, প্রথমবার বানিয়েছি তো, তাই একটু শক্ত হয়েছে। নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। তাছাড়া আপনার সাথে বিয়ের পর সব রান্না এমনি শিখে যাব। এরপর বহু কষ্টে কেকের একটা টুকরো কেটে মাহেরের মুখে গুজে দিয়ে সে রুম থেকে বের হয়ে যায়। মাহের তার যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তে মুখের কেকে একটা কামড় দিয়ে সাথে সাথে তা বের করে দেয়। আল্লাহ, এটা কেক না, ইট। এই কেক খেলে তো আমার দাঁতে একটা আস্ত থাকবে না। বিয়ের পর এই মেয়েকে কিচেনের ধারে কাছেও ঘেঁচতে দেওয়া যাবে না। ওর জন্য রান্না না খাওয়াটাই পারফেক্ট। বলেই চার্জে থাকা ফোনটা হাতে নিয়ে আনলক করে গ্যালারিতে প্রবেশ করে। সেখানে আরশির কিছু ছবি বিদ্যমান, আর প্রত্যেকটাতেই সে কিছু না কিছু খাচ্ছে। কখনো বার্গার, কখনো বা চকলেট কেক। ছবিগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে মাহের বলে, ইউ আর লুকিং সো অ্যাডোরেবল ওয়াইল ইটিং, মাই কুইন। ডাক্তার প্রীতি আরশির দেওয়া লাল লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে দেখছিল, তখনই দরজা নক হয়। ডাক্তার প্রীতি আরশির দেওয়া লাল লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে দেখছিল, তখনই দরজা নক হয়। অর্ক বা আরশি এসেছে ভেবে দরজা খুলে দিতেই অর্ণব ঝড়ের বেগে তার রুমে প্রবেশ করে। সে কোনো প্রতিক্রিয়া জানাবে তার পূর্বেই অর্ণব তাকে দেয়ালের সাথে চেপে ধরে। ভয়ে তার গলা শুকিয়ে আসে। সে চিৎকার করবে, কিন্তু অর্ণব তার ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলে, হুশ। আচমকা এই স্পর্শে প্রীতির পুরো শরীর কেঁপে ওঠে। এরপর অর্ণব ডাক্তার প্রীতির কানের কাছের চুলগুলো আলতো করে সরিয়ে ফিসফিস করে বলে, আমি মানছি আমি সেলফ অবসেসড, তবুও আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? কথা দিচ্ছি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। অর্ণব, অস্ফুট স্বরে ডাক্তার প্রীতি শব্দটি উচ্চারণ করলো। অর্ণবের মনে হলো এর চেয়ে সুমধুর কণ্ঠে আর কেউ তার নাম উচ্চারণ করতে পারবে না। অর্ণব আরও কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তখনই বাইরে থেকে একটা আওয়াজ শোনা যায়। তাই সে ডাক্তার প্রীতির উদ্দেশ্যে বলে, কেউ আমাকে তোমার রুমে এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। কাল সকালে তোমার জন্য ছাদে অপেক্ষা করব। আর একটা কথা, ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে প্রীতির ঠোঁটের ওপর থেকে লিপস্টিক মুছে। এই রঙের লিপস্টিক শুধু বিয়ের পর পরবে। আজ অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি, কিন্তু এরপর কি করব তার কোনো গ্যারান্টি নেই। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই নিজেকে এক শক্তিশালী পুরুষালী বন্ধনে আবদ্ধ অবস্থায় পায় নির্জনা। ভয় পেয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেই হাত বাঁধন আলগা হওয়ার বদলে আর শক্ত হয়ে যায়। নির্জনার মনে পড়ে যায় তাকিয়ে জড়িয়ে ধরা ব্যক্তিটি আর কেউ নয়, তার নিজের স্বামী। গত রাতে বাজে স্বপ্ন দেখেছে, আজ নির্জনাকে তার পাশে ঘুমাতে বলেছে, কিন্তু ঘুমের ঘোরে সে নির্জনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নির্জনা পুনরায় অর্কর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য নড়চড় শুরু করে, কিন্তু পরক্ষণেই অর্ক তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। অর্ক নিশ্চিন্ত মনে নিজের প্রেয়সীকে বুকে নিয়ে তার চুলের সুবাস এবং শরীরের স্পর্শ অনুভব করছে, আর মনে মনে বলছে, কিন্তু এত ছটফট করলে ছেড়ে দেবো ভেবেছ? মোটেই না। এই যে তোমার দোষী ছেলে ভালোবেসে তোমাকে বুকের খাঁচায় বন্দি করেছে, এত সহজে তো তোমার ছাড় নেই ওয়াইফি। এদিকে অর্কর স্পর্শে নির্জনার অস্বস্তি হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না, বরং তার শরীর মনে এক অদ্ভুত শিহরণ লাগছে। সাথে সাথে হৃৎস্পন্দনও দ্বিগুণ হচ্ছে। এটা নিয়ে নিজের উপর চরম বিরক্ত হয় নির্জনা। মনে মনে বলে, আমার নির্ঘাত হার্টের সমস্যা হয়েছে। তা না হলে আগে কখনোই তো আমার বুক এমন ধুকপুক করেনি। এসব আজগুবি চিন্তা ভাবনা করতে করতে নির্জনা অর্কর বুকের কখন যে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে যায় তা সে নিজেও জানে না। নির্জনা ঘুমের দেশে তলিয়ে যেতেই অর্ক তার কপালে ভালোবাসার পরশ দিয়ে মৃদু কণ্ঠে বলে, আজ থেকে তুমি প্রতিদিন এখানেই ঘুমাবে, এভাবেই। মৃত্যু ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। জহুরা মঞ্জিলে কতগুলো নিষ্পাপ হৃদয় আশার আলো দিয়ে তাদের জীবনের নতুন দিনের অপেক্ষায় থাকে, কিন্তু তারা এ বিষয়ে অজ্ঞাত থাকে যে তাদের জীবন ভালোবাসার সূর্যোদয় এত শীঘ্রই হবে না। অপেক্ষার প্রহর গুণে ক্লান্ত হয়ে যায় আরশি, তবুও যেন কাঙ্ক্ষিত সময় আসে না। প্রথম সকাল থেকে বিকাল হওয়ার অপেক্ষা, আর এখন কফি শপে বসে 4টা বাজার অপেক্ষা। প্রায় 1 ঘন্টা আগে সে কফি শপে এসে বসে আছে।
4টা থেকে 5টা বেজে যায়, 5টা থেকে 6টা, তবু মাহেরের দেখা মেলে না। এবার আরশির বেশ রাগ হয়। ভাবেটা কি নিজেকে? আজ অব্দি আমি খাবারের জন্য এত অপেক্ষা করিনি। মিস্টার মাহের হুদা, একবার বাড়িতে ফিরে তারপর আপনার খবর নিচ্ছি। লজ্জাবতী গাছের মতো সারাদিন নুয়ে আছে নির্জনা। যতবার অর্কর মুখোমুখি হচ্ছে ততবারই চোখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে। বারংবার তার মাথায় সকালের ঘটনা আনাগোনা করছে। ফজরের নামাজ আদায়ের জন্য নির্জনা ঘুম থেকে উঠবে, তখন সে আবিষ্কার করে শুধু অর্কই না, সেও অর্ককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যখনই একটু নড়েচড়ে সরে গিয়ে অপর পাশ হয়, তখনই পেছন থেকে অর্কর খসখসে একটা হাত তার ফর্সা উন্মুক্ত কোমর থেকে মেদহীন পেটে অবাধে বিচরণ শুরু করে। শুধু তাই নয়, সে বুঝতে পারে পিছনে তার ব্লাউজের খোলা অংশে অর্কের রুক্ষ ওষ্ঠদ্বয় ক্রমাগত স্পর্শ করছে। নির্জনার শরীরের প্রতিটি লোমও খুব শিহরিত হয়। এক মুহূর্তের জন্য তখন তার মস্তিষ্কে বিহানের কথা কিংবা অর্কর অসুস্থতার কথা আসে না, বরং সে নিজের নারীসত্তাকে অনুভব করা শুরু করে। সে বুঝতেও পারে না সেই অনুভূতি কখন এতটা তীব্র হয়ে গেছে। সে অর্কর হাতের কবজিতে নিজের নখ বসিয়ে দেয়। অর্কর করা শব্দে ঘোর কাটে নির্জনার। এতক্ষণ কি হচ্ছিল সে খানিক সময়ের জন্য বুঝতে পারে না। বুঝতেই পারে না। পিছনে ফিরে দেখে অর্ক ঘুম ঘুম চোখে নিজের হাতে ফু দিচ্ছে। কি হয়েছে? ঘুম জড়ানো কণ্ঠে অর্ক হাতটা নির্জনার দিকে বাড়িয়ে বলে। দেখো না, মেনি খামচি দিয়েছে। নির্জনা তাকিয়ে দেখে অর্ক নীল শিরায় ফুলানো পেশিবহুল হাতে তার নখের আঁচড়ে লাল রক্ত বের হচ্ছে, যা দেখে নির্জনা বুঝতে পারে নিজের অজান্তে সে কি করেছে। যার বিপরীতে নির্জনা নিশ্চুপ থাকলেও অর্ক তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে সে কতটা লজ্জা পাচ্ছে। চটজলদি নির্জনা অর্কর হাতে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে কোনো রকমে ওয়াশরুমে চলে যায়। বলতে গেলে লজ্জায় পালিয়ে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের জখম হওয়া হাতে ফু দিতে দিতে বলে, জংলি বিল্লি কোথাকার, কিছু করিনি তাতেই অবস্থা। যখন তোমাকে মন ভরে আদর সোহাগ করব, তখন তো 365 দিনে আমাকে সোয়েটার পরে বেরোতে হবে। কি ভেবেছো ব্যথা পেয়ে ছেড়ে দিব? একেবারে সব আদর দিয়ে দিলে প্রেমটা জমবে না। তোমাকে তো আমি ধীরে ধীরে আমার প্রেমে পাগল করব। মাহেরের কলার টেনে ধরে তার চোখে চোখ রেখে আরশি প্রশ্ন করে। কেন এলেন না? নিজেকে আরশির চোখের দিকে তাকিয়ে মাহের বলে, আমি তো মনে করেছিলাম রূপ না থাকলে অন্তত এটা বোঝার মতো বুদ্ধি আছে যে কেন আমি আপনার সাথে দেখা করতে যাইনি। এক অজানা ভয়ে আরশির হাতের বাঁধন আলগা হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় সে বলে, মানে? তাচ্ছিল্যের সাথে মাহের বলে, মানে সিম্পল, আপনি নিজেই বলুন না, আপনার সাথে কি আমার কোনো দিক দিয়ে যায়? এক বাবার টাকা ছাড়া আপনার আর আছে কি? টাকা পয়সার জন্য আপনার মতো মেয়েকে বিয়ে করব, তো এমন রুচি আমার নেই। আমার মতো মেয়ে মানে? আপনার মতো মেয়ে মানে যার জীবনে খাওয়া আর মোটা হওয়া ছাড়া আর কোনো কাজই নেই। ট্রাস্ট মি, আপনার মতো মোটা মেয়েকে বিয়ে করার চেয়ে আমি সারা জীবন অবিবাহিত থাকা প্রেফার করব। মা না থাকায় ছোটবেলা হতে ভাই আর বাবার অতিরিক্ত আদর ভালোবাসায় বড় হয়েছে আরশি। তাছাড়া বাবার টাকা আর ক্ষমতা থাকায় কেউ তাকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্যও করেনি। তাই সে সবসময় ভেবেছে সবাই তাকে ভালোবাসে এবং ভবিষ্যৎ তার জীবনসাথীও তাকে একইভাবে ভালোবাসবে। সেজন্যই কখনোই সে নিজেকে পরিবর্তনের কথা ভাবেনি। তবে আজ মাহেরের জন্য সে এই কাজ করতেও প্রস্তুত হয়ে যায়। আপনি চাইলে আমি ডায়েট করে স্বাস্থ্য কমিয়ে ফেলবো। তাচ্ছিল্যের হাসি দিয়ে মাহের বলে, ডায়েট করলে স্বাস্থ্য কমবে, কিন্তু চেহারার কি করবেন? প্লাস্টিক সার্জারি? অবশ্য আপনারা ধনী মানুষ, এসব করতেই পারেন। মাহেরের প্রতিটি কথায় আরশির হৃদয়ে এত রক্তক্ষরণ হচ্ছে, তবু তাকে ঘৃণা কিংবা অপমান করতে পারছে না। বরং বাজেভাবে অপমানিত হয়েও আরশি মাহেরকে কোনো ঝাঁঝালো জবাব না দিয়ে আহত মৃদু স্বরে বলে, আমি ভেবেছিলাম আমি মোটা বলে আপনার সমস্যা। এখন তো দেখছি আমার চেহারাটাই আপনার পছন্দ। বিশ্বাস করুন, এতে যদি আমার কোনো হাত থাকতো তবে নিজের চেহারাটা আপনার মনের মতো করে কমিয়ে দিতাম, কিন্তু সেটা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করবো যাতে আপনি আপনার মনের মতো মুখোশটি খুঁজে পান। যাই হোক, তো করার জন্য দুঃখিত। এরপর সে নীরব অশ্রু বিসর্জন দিয়ে মাহেরের ঘর থেকে বের হয়ে যায়। সে চলে যেতেই মাহের
একটু দূরে রাখা নিজের ফোনের ভিডিও রেকর্ডারটা অফ করে তার আর আরশির মধ্যকার কথোপকথন একটা নম্বরে পাঠিয়ে দেয় আর সেই নম্বরে এসএমএস করে, কাজ হয়ে গেছে। যাও যাও, না করছে কেটা? যাও, না করছে কেটা? কইছি কাপড় কিনতে জানমু তোমার আনতে কইছো, তুমি জানো না জানি? সে দেশে তো আমারটা কইছে, আমার তোমারটা কইছে। আমি আমার কাম থেকে কি করবো বুঝছো? আমার আইলে আমার এরপরে কাম আছে, কাম থেকে কেটে কেটে পিছিয়ে ধরে যায়। টাইম হইলে আমি এমনি মানুষের টাচ দিয়ে আমি কাপড় কিনে দেয়। তোমার বেনে তোমার টাকা দিছে, তুমি কিনে দেবে। এই দেশটা কি